কে বলেছে জ্ঞানের আলো শুধু পুঁথিগত বিদ্যায় ঝলমল করে? আজ শোনাব এমন এক নারীর কাহিনী, যার হাতে হয়তো ছিল না কোনো উচ্চশিক্ষার সনদ, কিন্তু যার হৃদয়ে ছিল জীবনবোধের এমন এক প্রখর বুদ্ধি, যা হাজারো ডিগ্রিধারী মানুষকেও পথ দেখাতে পারে। কাউকে কেবল তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে বিচার করা চরম ভুল। এই গল্প অশিক্ষিত বউ, যা প্রমাণ করে যে একজন ভালো মানুষের আসল পরিচয় তার স্বভাব এবং কঠিন পরিস্থিতিতে তার দেখানো সাহস ও বিচক্ষণতার উপর নির্ভর করে। যাকে সকলে কাজের লোক ভেবে তুচ্ছ করত, কিন্তু সেই নিজের পরিবারকে এক বিরাট বিপদ থেকে বাঁচিয়ে প্রমাণ করে দেয় বুদ্ধির চেয়ে বড় কোনো ডিগ্রি হয় না। ঘরের বাইরে সানাই বাজছিল, বরযাত্রী এসে গেছে, কিন্তু ভেতরে বসা মিঠির মনে কোনো আনন্দ ছিল না। লাল বেনারসিতে মোড়া, কপালে সিঁদুর পরা, সে জানত যে তার জীবন এখন পাল্টে গেছে। সে অষ্টম শ্রেণী পাস ছিল। গ্রামের লোকেরা বলতো, আরে এত পড়া কি কম নাকি? কিন্তু তার মনে হতো যে হয়তো এটা যথেষ্ট নয়। অর্ক তার দিকে একবারও তাকায়নি 7 পাকে ঘোরার সময়। সে এমএ পাস ছিল, শহরে সফটওয়্যার কোম্পানিতে চাকরি করত। তার মা মালতী দেবী আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, আমাদের তো শুধু একটা সংসার দেখার বউ চাই, লেখাপড়া জানা বউয়ের কোনো দরকার নেই। প্রথম রাতে অর্ক শুধু এতটুকুই বলেছিল, কাল সকালে মায়ের রান্না করতে হবে, বুঝেছ তো? আর তারপর সে তার ল্যাপটপে কাজ করতে মগ্ন হয়ে গিয়েছিল। পরের সকালে মিঠি চা বানালো। মালতী দেবী প্রথম চুমুকটি নিলেন আর মুখ বিকৃত করলেন। ওরে বাবা, চিনি কম, এতটাও পারে না। এখন কি করা যাবে যখন ঘরে চলেই এসেছে? মিঠি আবার চা বানালো। এবার মালতী দেবী বললেন, এখন বেশি মিষ্টি হয়ে গেছে, হে ভগবান, জানি না কি খাওয়াবে। অর্কের বোন দীপা কলেজ থেকে এসে বলল, আরে ভাবি, তুমি তো হিসাব নিকাশও জানো না হয়তো। ভালো হয়েছে, মা আমাকে সব শিখিয়ে দিয়েছে, আমিই ঘরের হিসাব রাখব। মিঠি চুপ হইল। সে জানত যে এই ঘরে তার জায়গা এখনও তৈরি করতে হবে। তার মা তাকে বুঝিয়েছিলেন, মা, যতক্ষণ না ঘরের লোকেরা তোমাকে নিজেদের মনে করে ততক্ষণ ধৈর্য রাখবি। তুই পড়ালেখা করিসনি, কিন্তু বিচক্ষণ। শুনবি, বুঝবি, আর সঠিক সময় হলে কথা বলবি। 2 সপ্তাহ কেটে গেল। মিঠি রোজ সকালে সবার আগে উঠত, রান্না করত, ঘর পরিষ্কার করত, কিন্তু কোনোদিন কোনো প্রশংসা পেত না। অর্ক অফিস যাওয়ার আগে শুধু বলতো, কাল তরকারিতে নুন কম ছিল, বা কাপড়গুলো ঠিক করে শোকানো হয়নি। একদিন মিঠি দেখল যে ঠাকুরমশাই বিছানায় শুয়ে শুয়ে তার পরিশ্রম দেখছেন। তিনি অসুস্থ থাকতেন, কথাও কম বলতেন, কিন্তু তার চোখে কিছু একটা অন্যরকম ছিল। যখন মিঠি তার জন্য ওষুধ খাবার জল নিয়ে এলো, তিনি ধীরে করে তার মাথায় হাত রাখলেন। প্রথমবার কেউ তার কাজের কদর করল। মালতী দেবীর এটা ভালো লাগলো না। আরে, এ তো ঠাকুরমশাইয়ের সাথে কথা বলতেও জানে না, তোতলায় খালি, জানি না কি করে নিজের বাচ্চাদের পড়াবে। দীপাও যোগ করল, হ্যাঁ মা, আর এ তো নিজের নাম ছাড়া আর কিছু লিখতেও জানে না। আমি দেখেছি, খাতায় কিছু লিখতে বলেছিলাম তো তোতলাতে শুরু করলো। মিঠি রান্নাঘরে দাঁড়িয়ে সব শুনছিল। তার মনে হলো যেন তার শ্বাস আটকে গেল, কিন্তু সে চুপ রইল। তার মনে পড়ল যে তার মা বলেছিল, যতক্ষণ না সঠিক সময় আসে ততক্ষণ ধৈর্য রাখবি। রাতে অর্ক বাড়ি এলো, তো দীপা তাকে সব জানালো। অর্ক মিঠির দিকে দেখল আর বলল, তুমি তো নিজের নাম লিখতেও ঠিকমতো পারো না, কি করবে এত পড়ালেখা করে? মিঠি চোখ নামিয়ে নিল। তার মনে হলো যেন তার পৃথিবী ছোট হয়ে যাচ্ছে। কিন্তু তারপর তার ঠাকুরমশায়ের হাত মনে পড়ল, যেটা তার মাথায় স্নেহ করে রাখা হয়েছিল। সে বুঝতে পারল যে এই বাড়িতে অন্তত একজন মানুষ তাকে মানুষ মনে করে। 1 মাস কেটে গেল। মিঠি এখন ঘরের প্রতিটি কাজে নিখুঁত হয়ে গিয়েছিল। রান্না করা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠাকুরমশায়ের ওষুধ, সব কিছু। কিন্তু তবু রোজ কেউ না কেউ ত্রুটি খুঁজে বের করত। একদিন মালতী দেবী প্রতিবেশিনীদের সামনে বললেন, আরে আমাদের বউ তো শুধু কাজ করার লোক, লেখাপড়া জানা হলে আমাদের ছেলের কাজে আসত। কিন্তু কি করা যাবে, যা জুটেছে তা জুটেছে। মিঠি দরজার কাছে দাঁড়িয়েছিল। সে সব শুনেছিল। তার মনে হলো যেন তার চোখে জল এসে যাবে, কিন্তু সে তা আটকে দিল। সে রান্নাঘরে গেল আর রান্না করতে শুরু করল। সেই সন্ধ্যায় অর্ক তার বন্ধুদের সামনে বলল, ইয়ার, আমার বউ তো নিজের নাম লিখতেও ঠিকমতো পারে না, কখনো কখনো মনে হয় ভুল করে ফেললাম বিয়ে করে। বন্ধুরা হেসে বলল, আরে কোনো ব্যাপার না, কাজ তো করছে, ব্যাস সেটাই যথেষ্ট।
মিঠি এটাও শুনেছিল। সে বুঝে গিয়েছিল যে এই বাড়িতে তার স্থান শুধু একজন পরিচারিকার মতো, কিন্তু তার মায়ের কথা মনে ছিল। সে সঠিক সময়ের অপেক্ষা করছিল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, মিঠি ঠাকুর মশায়ের ঘরের দিকে উকি দিল। তিনি জেগেছিলেন। তিনি মিঠুকে নিজের কাছে ডাকলেন আর ধীরে করে বললেন, মা, ধৈর্য রাখো, তোমারও দিন আসবে। মিঠির চোখে আনন্দের অশ্রু এসে গেল। অন্তত এই বাড়িতে একজন মানুষ তো তাকে বুঝত। পরের দিন সকালে নাস্তার সময় অর্ক সবার সামনে বলল, আরে, এ তো নিজের নামটাও লিখতে পারে না। এর চেয়ে বোকা বউ আমরা দেখিনি। মালতী দেবী আর দীপা হাসতে শুরু করল। মিঠি রান্নাঘরে দাঁড়িয়েছিল। সে নিজের মুঠি শক্ত করল। তার মনে হলো যে এখন সময় এসে গেছে। কিন্তু তারপর তার মায়ের কথা মনে পড়ল। এখনও সঠিক সময় আসেনি। সে চুপ রইল, কিন্তু তার মনে একটা আগুন জ্বলছিল। সে জানত যে একদিন সে সবাইকে দেখাবে যে পড়ালেখা আর বুঝের মধ্যে পার্থক্য থাকে। আর সেদিন সবাই জানতে পারবে যে মিঠি কোনো বোকা নয়। ঠাকুরমশায়ের চোখেও সেই একই কথা দেখা যাচ্ছিল। তিনি জানতেন যে এই মেয়েটি কিছু বিশেষ, শুধু সঠিক সময়ের অপেক্ষা। মিঠির এই বাড়িতে আসার 2 মাস হয়ে গিয়েছিল। সে এখন ঘরের রুটিনে মিশে গিয়েছিল। কিন্তু একদিন সকালে হুলস্থুল পড়ে গেল। ডাকঘর থেকে একজন লোক কোর্টের একটি নোটিশ নিয়ে এসেছিল। অর্ক কাঁপতে কাঁপতে কাগজটি পড়ল। আরে, এটা কি? আমাদের সম্পত্তির উপর মামলা? মালতী দেবী ঘাবড়ে গেলেন। কেমন মামলা? কে আমাদের বিরুদ্ধে মামলা করেছে? অর্ক কাগজটি আবার পড়ল। আইনজীবী রায়মশাই বলছেন যে আমাদের সম্পত্তির মালিকানার হক তাদের কাছে আছে। তিনি কোর্টে দাবি করেছেন। দীপা চিৎকার করে উঠল, কি করে হতে পারে? এই সম্পত্তি তো দাদু ঠাকুরদার আমল থেকে আমাদের। ঠাকুর মশাই বিছানায় শুয়ে শুয়ে চিন্তিত হয়ে পড়লেন। তিনি ইশারা করে অর্ককে কাছে ডাকলেন। বাবা, রায়মশায়ের সাথে কথা বলো, কোনো ভুল বোঝাবুঝি হবে। অর্ক তৎক্ষণাৎ আইনজীবী রায়মশায়ের কাছে গেল। রায়মশাই খুবই প্রভাবশালী লোক ছিলেন, শহরের সবচেয়ে বড় আইনজীবী এবং ধনী ব্যক্তিও। আরে অর্ক, বাবা, বসো বসো, আমি তো শুধু তোমার ভালোর জন্যই এই সব করছি। রায়মশাই হেসে বললেন। কিন্তু রায়মশাই, এই সম্পত্তি তো আমাদের, আপনি কি করে দাবি করছেন? রায়মশাই একটি ফাইল বের করলেন। দেখো বাবা, এই কাগজ। তোমার ঠাকুরদাদা আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, বদলে সম্পত্তি বন্ধক রেখেছিলেন। এখন সেই টাকা শোধ করা হয়নি, তাই সম্পত্তি আমার হয়ে গেল। অর্ক কিছুই বুঝতে পারল না। কিন্তু রায়মশাই, ঠাকুরদাদা তো কখনো কিছু বলেননি। আরে হ্যাঁ, বুড়ো মানুষের স্মৃতিশক্তি আর কোথায় থাকে? তুমি চিন্তা করো না, আমি তোমাকে সেই সম্পত্তির একটা অংশ ভাড়া দেব। অর্ক বাড়ি ফিরে চিন্তিত হয়ে পড়ল। সে বাড়ির সবাইকে সব জানালো। মালতী দেবী কেঁদে ফেললেন। হে ভগবান, এখন আমরা কোথায় যাব? দিতা রেগে গিয়ে বলল, এসব আসার পর হয়েছে। সে মিঠির দিকে ইশারা করল। যখন থেকে এ ঘরে এসেছে তখন থেকে সব উল্টো হচ্ছে। মালতী দেবীও মিঠির দিকে দেখলেন। হ্যাঁ, শুভ লগ্নে আসেনি, তাই তো সব অশুভ হচ্ছে। মিঠি চুপ করে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল যে ঘরের প্রতিটি মুসিবতের জন্য তাকেই দায়ী করা হচ্ছে, কিন্তু সে জানত যে এসব তার ভুল নয়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, মিঠি অর্কের টেবিলের ওপর রাখা কাগজগুলো দেখল। সে পড়তে পারত না, কিন্তু তার মনে হলো যে কিছু তো বোঝা উচিত। সে মনোযোগ দিয়ে দেখল। কাগজগুলোতে কিছু নাম লেখা ছিল, তারিখও ছিল, কিছু সংখ্যাও দেখা গেল। সে এইসব জিনিস মনে রাখার চেষ্টা করতে শুরু করল। পরের দিন সকালে মিঠি মালতী দেবীকে বলল, মা, আমি বাজারে যাই, সবজি আনতে হবে। মালতী দেবী বললেন, হ্যাঁ যা, কিন্তু তাড়াতাড়ি আসবি আর কারো সাথে কথা বলবি না। মিঠি বাজারে গেল, কিন্তু সে সোজা গ্রামের পাঠশালায় গেল। সেখানে উর্মিলা ম্যাডাম পড়াতেন। তিনি মিঠুকে আগের থেকেই চিনতেন। আরে মিঠি, তুই এখানে কেন? মিঠি ইতস্তত করে বলল, ম্যাডামজি, আমার একটা সাহায্য করবে? হ্যাঁ বল, কি হয়েছে? মিঠি নিজের শাড়ি থেকে কিছু কাগজের টুকরো বের করল। সে রাতে সেই নাম, তারিখ আর সংখ্যাগুলো লিখেছিল, যেগুলো তার মনে ছিল। ম্যাডামজি, এই যে আমি লিখেছি, তুমি কি এগুলো বুঝিয়ে দিতে পারবে? উর্মিলা ম্যাডাম কাগজ দেখলেন। আরে, এগুলো তো আদালতের কাগজের মতো লাগছে। কিছু তারিখ অদ্ভুত। কি মানে? দেখ, এখানে লেখা আছে যে টাকা ধার 12 বছর আগে দেওয়া হয়েছিল, কিন্তু এই কাগজের তারিখ মাত্র 1 মাস পুরনো। মিঠি ধাক্কা খেল। মানে এই কাগজ নকল হতে পারে। আর তারপর দেখ,
এখানে যে স্বাক্ষরগুলো আছে সেগুলোও অদ্ভুত লাগছে। মিঠি বুঝতে পারল আইনজীবী রায়মশাই প্রতারণা করছিল। সে মিথ্যা কাগজ তৈরি করিয়েছিল। সে বাড়ি ফিরল তো তার বুক জোরে ধড়ফড় করছিল। সে সবাইকে বলার চেষ্টা করল, শুনুন, আমার মনে হয় যে সেই কাগজ সঠিক নয়। অর্ক রেগে গিয়ে বলল, তুমি কি করে জানো কাগজ সঠিক না ভুল? তুমি তো পড়তেই পারো না। মালতী দেবী বললেন, হ্যাঁ, এখন এই আমাদের আইন শেখাবে যে নিজে কিছুই জানে না। দীপা চিৎকার করে উঠল, এর কথা শুনে আমরা মামলা হেরে যেতে পারি না। এ কি জানে আদালতের কথা? মিঠি আবার চেষ্টা করল, কিন্তু আমি দেখেছি তারিখগুলো ভুল। অর্ক কড়া গলায় বলল, তোমার কথা শুনে আমরা মামলা হেরে যেতে পারি না। তুমি কি জানো আইন? মিঠি চুপ হয়ে গেল। তার মনে হলো যে কেউ তার কথায় বিশ্বাস করছে না, কিন্তু সে জানত যে সে ঠিক বলছিল। ঠাকুরমশাই দূর থেকে সব শুনেছিলেন। রাতে তিনি মিঠুকে কাছে ডাকলেন। মা, তুমি কি দেখেছ? মিঠি সব বলল। ঠাকুরমশাই মনোযোগ দিয়ে শুনলেন। মা, হতে পারে তুমি ঠিক বলছ, কিন্তু আমি অসুস্থ, কোর্টে যেতে পারবো না। মিঠি বলল, ঠাকুরমশাই, আমি কিছু করতে পারি। ঠাকুরমশাই মিঠির হাত ধরলেন। মা, তোমার কাছে যে বিচক্ষণতা আছে সেটা কোনো লেখাপড়া জানা মানুষের চেয়ে কম নয়, কিন্তু এখন সবাই তোমার কথা মানবে না। মিঠির মনে হলো যে তার চোখ ভরে এলো। সে জানত যে সে ঠিক বলছে, কিন্তু কারো ভরসা ছিল না। পরের দিন কোর্টের প্রথম তারিখ ছিল। সবাইকে তৈরি হতে হবে। অর্ক চিন্তিত ছিল। মালতী দেবী কাঁদছিলেন। দীপা রেগে ছিল, কিন্তু মিঠির মাথায় একটি পরিকল্পনা আসছিল। সে জানত যে তাকে কিছু করতেই হবে, কারণ শুধু সেই জানত যে সত্য কি। সে মনে মনে ভাবল, কাল কোর্টে সবাই জানতে পারবে যে কে সঠিক আর কে ভুল। কোর্টের দিন সকাল থেকে ঘরে একটা অদ্ভুত নীরবতা ছিল। অর্ক তার সবচেয়ে ভালো শার্টটা পরেছিল। মালতী দেবী তার সাদা শাড়িতে তৈরি হয়েছিলেন। দীপাও সাথে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। মিঠি রান্নাঘরে দাঁড়িয়েছিল। সে কাউকে বলেনি, কিন্তু সেও যেতে চেয়েছিল। তার কাছে যে তথ্য ছিল সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মিঠি, তুমি বাড়িতে থেকে ঠাকুরমশায়ের খেয়াল রেখো, আমরা দুপুরের মধ্যে ফিরে আসব, অর্ক বলল। মিঠি সাহস করে বলল, আমিও যাই। মালতী দেবী তৎক্ষণাৎ মানা করে দিলেন। তোমার সেখানে কি কাজ? ঘরের কাজ করতে হবে তোমার। দীপাও বলল, হ্যাঁ, কোর্টে গিয়ে কি করবে? কিছু বুঝবেও কি? মিঠির মন ভারী হয়ে গেল, কিন্তু সে জানত যে যদি সে না যায় তবে সত্য চাপা পড়ে যাবে। সে চুপচাপ নিজের ভালো শাড়ি পরে তৈরি হয়ে গেল। যখন সবাই বের হলো, সেও পিছু পিছু চলতে শুরু করল। অর্ক পেছনে ফিরে দেখল, আরে, তুমি এখানে কেন এসেছ? আমারও শুনতে হবে যে কি হয়। মালতী দেবী বিরক্ত হলেন। আরে, এ তো কিছু বুঝতেই পারবে না, শুধু লোক দেখানোর জন্য এসেছে। জেলা আদালতে পৌঁছে অর্ক আইনজীবী রায়মশাইকে দেখল। সে খুব আত্মবিশ্বাসে ভরা ছিল। তার কাছে একটি বড় ফাইল ছিল। বিচারক মামলা শুরু করলেন। আইনজীবী রায়মশাই নিজের ফাইল খুলে বললেন, মাননীয় বিচারপতি, আমি এই পরিবারের পরিচিত। এদের ঠাকুরদাদা আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। এই হলো সেই কাগজপত্র। তিনি কিছু কাগজ বিচারকের সামনে রাখলেন। এই কাগজগুলোতে স্পষ্ট লেখা আছে যে সম্পত্তি বন্ধক রাখা হয়েছিল, টাকা শোধ করা হয়নি, তাই এখন সম্পত্তি আমার। বিচারক কাগজগুলো দেখলেন। অর্ক, আপনার কাছে এর কোনো জবাব আছে? অর্ক ঘাবড়ে গেল। মাননীয়, আমি জানি না যে ঠাকুরদাদা কখন টাকা নিয়েছিলেন, আমি তো ছোট ছিলাম। আইনজীবী রায়মশাই হাসলেন। দেখুন বিচারপতি, ইনি নিজেও জানেন না, এই জন্যই আমি বলছি যে সম্পত্তি আমার। ঠিক তখনই মিঠি সাহস করে হাত তুলল। আমি কিছু বলতে পারি? সবাই চমকে গেল। বিচারক তার দিকে দেখলেন। হ্যাঁ, আপনি কে? আমি এদের বউ, আমার কিছু জানা আছে। অর্ক মিঠুকে থামানোর চেষ্টা করল। না, এ কিছুই জানে না। কিন্তু বিচারক বললেন, একে বলতে দিন। মিঠি কাঁপতে থাকা গলায় বলল, মাননীয়, আমি পড়তে পারি না,
কিন্তু আমি ওই কাগজগুলো দেখেছি, এগুলোতে যে স্বাক্ষর আছে সেটা আমার ঠাকুর মশাইয়ের নয়। আইনজীবী রায়মশাই রেগে গিয়ে বললেন, এই মহিলা পড়তে পারে না, এর কথার কি মানে? মিঠি ধীরে করে বলল, মাননীয়, আমি ঠাকুর মশাইকে রোজ ওষুধ দিই, তার কাছ থেকে স্বাক্ষর করাই। আমি জানি যে তার সই কেমন হয়। বিচারকের আগ্রহ হল, আপনি কি বলতে চাইছেন? মিঠি সাহস জোগাল, মাননীয়, যদি আপনি ঠাকুর মশাইকে এখানে স্বাক্ষর করান তাহলেই জানা যাবে। আইনজীবী রায়মশাই ঘাবড়ে গেলেন। বিচারপতি, এর কথায় কান দেবেন না, এ অশিক্ষিত। কিন্তু বিচারক বললেন, ঠাকুর মশাইকে এখানে ডাকুন। 2 ঘন্টা পর ঠাকুর মশাইকে হুইলচেয়ারে করে কোর্টে আনা হলো। বিচারক তাকে একটি কাগজে স্বাক্ষর করতে বললেন। ঠাকুর মশাই কাঁপতে থাকা হাতে স্বাক্ষর করলেন। বিচারক সেই স্বাক্ষর আইনজীবী রায়মশাইয়ের কাগজগুলো স্বাক্ষরের সাথে মেলালেন। পার্থক্য স্পষ্ট দেখা গেল। ঠাকুর মশাইয়ের আসল স্বাক্ষর সম্পূর্ণ আলাদা ছিল। বিচারক রেগে গিয়ে আইনজীবী রায়মশাইয়ের দিকে তাকালেন। এটা কি? এই স্বাক্ষর তো সম্পূর্ণ আলাদা। আইনজীবী রায়মশাইয়ের গলা কাঁপতে শুরু করল। মাননীয়, হতে পারে বার্ধক্যর কারণে স্বাক্ষর পাল্টে গেছে। ঠিক তখনই মিঠি আবার আওয়াজ তুলল, মাননীয়, আমি তারিখগুলোও দেখেছি। এই কাগজগুলোতে লেখা আছে যে টাকা 12 বছর আগে দেওয়া হয়েছিল, কিন্তু কাগজ মাত্র 1 মাস পুরনো। বিচারক মনোযোগ দিয়ে কাগজগুলো দেখলেন। সত্যি তারিখগুলোতে গরমিল ছিল। রায়মশাই, আপনি এর ব্যাখ্যা দিন। আইনজীবী রায়মশাই এখন পুরোপুরি ঘাবড়ে গিয়েছিলেন। মাননীয়, আমি বিচারক রায় শুনিয়ে দিলেন, এই কাগজপত্র জাল। আমি এই মামলা খারিজ করছি। রায়মশাই, আপনার ওপর মিথ্যা নথি তৈরির মামলা চলবে। কোর্ট থেকে বের হওয়ার সময় সবার নজর মিঠির ওপর স্থির ছিল। অর্ক কিছু বলতে পারছিল না। মালতী দেবীও চুপ ছিলেন। দীপাও শান্ত ছিল। কোর্টের বাইরে কিছু সাংবাদিক অপেক্ষা করছিল। তারা মিঠুকে প্রশ্ন করল, আপনি কি করে জানলেন যে কাগজপত্র জাল? মিঠি সাধারণ শব্দে বলল, আমি পড়তে পারি না, কিন্তু আমি আমার পরিবারকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়েছি। রাস্তায় অর্ক প্রথমবার মিঠির দিকে সম্মানের চোখে তাকালো। তার অনুভব হলো যে সে কত বড় ভুল করেছিল। বাড়ি পৌঁছে মালতী দেবী মিঠির সামনে হাত জোড় করলেন। মা, আমি তোমার সাথে ভুল করেছি, ক্ষমা করে দাও। দীপাও লজ্জিত ছিল। ভাবি, আমি বুঝেছি যে পড়ালেখা আর বুঝ আলাদা জিনিস। মিঠি সবার দিকে দেখল। তার চোখে না কোনো রাগ ছিল, না কোনো প্রতিশোধের ভাবনা, শুধু একটা শান্ত সন্তুষ্টি ছিল। সেই রাতে অর্ক প্রথমবার মিঠির জন্য খাবার পরিবেশন করল। আমি লজ্জিত মিঠি, আমি তোমার কদর করিনি। মিঠি হেসে বলল, কিছু মনে করিনি, এখন সব ঠিক আছে। ঠাকুরমশাই মিঠুকে আশীর্বাদ দিলেন, মা, তুমি প্রমাণ করেছ যে আসল শক্তি বইয়ে নয়, বিচক্ষণতার মধ্যে থাকে। মিঠির মনে হলো যে অবশেষে সে সেই সম্মান পেয়েছিল যার সে যোগ্য ছিল। কিন্তু সে জানত যে এখনও একটি ধাপ বাকি ছিল। মামলা জেতার পর গ্রামে মিঠির আলোচনা হতে শুরু করল। প্রতিবেশিনী মহিলারা তার কাছ থেকে পরামর্শ নিতে আসত। মিঠি বোন, তুমি কি করে চিনলে যে কাগজপত্র ভুল? মিঠি সবসময় সাধারণ শব্দে উত্তর দিত, বোন, দেখা আর বোঝা আলাদা কথা। চোখ খোলা রাখো, মাথাও খোলা রাখো। ঘরের পরিবেশ পাল্টে গেল। মালতী দেবী এখন মিঠির পরামর্শ নিতেন। মা, বাজার থেকে কি আনতে হবে, তোমার কি মনে হয়? দীপাও এখন মিঠির দিকে অন্য চোখে দেখত। ভাবি, আমি কলেজে টপ করি, কিন্তু আসল জীবনের বুঝ তোমার কাছে। অর্ক এখন মিঠির সাথে সন্ধ্যায় বসে কথা বলতো। মিঠি, আমি লজ্জিত, আমি তোমাকে কখনো বোঝার চেষ্টাই করিনি। একদিন অর্ক মিঠুকে বলল, তুমি চাইলে আমি তোমাকে পড়তে শেখাতে পারি। মিঠির চোখে আলো ঝলকে উঠল। সত্যি? তুমি আমাকে পড়াবে? হ্যাঁ, রোজ সন্ধ্যায় আমরা দুজন একসাথে বসব, আমি তোমাকে ধীরে ধীরে সবকিছু শেখাবো। পরের দিন থেকে মিঠির নতুন যাত্রা শুরু হলো। অর্ক একটি ছোট স্লেট আর খড়ি নিয়ে এলো। প্রথমে অক্ষর শিখি। মিঠি বড় ভালোবাসা দিয়ে ক, খ, গ, ঘ লিখতে শুরু করল। তার আঙুল কাঁপছিল, কিন্তু তার উৎসাহ দেখার মতো ছিল। মালতী দেবী আর দীপাও মিঠুকে পড়তে দেখে খুশি হতেন। দেখো, কত পরিশ্রম করে শিখছে।
2 মাস পর মিঠি তার প্রথম বাক্য লিখল, আমি মিঠি হই। তার চোখে জল ছিল, কিন্তু তা খুশির জল ছিল। অর্ক তাকে জড়িয়ে ধরল। মিঠি, তুমি খুব তাড়াতাড়ি শিখছ। আমি সবসময় শিখতে চেয়েছিলাম, শুধু সুযোগ পাইনি। 6 মাস পর মিঠি ছোট ছোট অনুচ্ছেদ পড়তে শুরু করল। সে খবরের কাগজের শিরোনাম পড়ত, রান্নার রেসিপির বই দেখত। একদিন সে অর্ককে বলল যে এখন আমি বুঝেছি যে পড়ালেখা করা কতটা জরুরি, কিন্তু না পড়েও মানুষ অনেক কিছু বুঝতে পারে। অর্ক তার হাত ধরল। মিঠি, তুমি আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছ। কেতাবি জ্ঞান আর জীবনের বোঝ দুটোই জরুরি। গ্রামের মহিলারা মিঠির বাড়িতে এসে তাদের সমস্যা জানাতে শুরু করল। কেউ বলছিল যে তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে, কেউ বলছিল যে শ্বশুরবাড়ির লোকেরা খুশি করে না। মিঠি সবার কথা ধৈর্য দিয়ে শুনত আর বুঝের কথা বলতো। বোন, হিম্মত রাখো, প্রতিটি সমস্যার সমাধান হয়, শুধু ধৈর্য রাখো। একদিন গ্রাম পরিষদেও মিঠুকে ডাকা হলো। গ্রামের প্রধান বললেন, মিঠি বোন, আপনার বিচক্ষণতা দিয়ে আমরাও সুবিধা পেতে পারি। মিঠি বিনম্রতা দিয়ে বলল, আমি তো এখনও শিখছি, কিন্তু যতটা সাহায্য করতে পারি নিশ্চয়ই করব। 1 বছর পর মিঠি তার ডায়েরিতে লিখল, আজ আমি খুশি, আমি পড়তে শিখেছি, কিন্তু আমি জানি যে সবচেয়ে বড় পাঠশালা হলো জীবন। অর্ক যখন এটা লেখা দেখল, সে আবেগপ্রবণ হয়ে গেল। মিঠি, তুমি তোমার পরিশ্রম দিয়ে এটা অর্জন করেছ। মিঠি হেসে বলল, অর্ক, এখন আমি পড়তেও পারি, কিন্তু বুঝ আমার আগের থেকেই ছিল। ঠাকুরমশাই এখন আগের চেয়ে ভালো অনুভব করতেন। তিনি প্রায় মিঠুকে আশীর্বাদ দিতেন। মা, তুমি এই ঘরকে নতুন জীবন দিয়েছ। এক সন্ধ্যায় যখন পুরো পরিবার একসাথে বসেছিল, অর্ক মিঠুকে বলল, মিঠে, আমি একটা কথা বলতে চাই। কি? অর্ক গাম্ভীর্যের সাথে বলল, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার সবচেয়ে বড় শিক্ষক। তুমি আমাকে শিখিয়েছ যে আসল শিক্ষা শুধু বইয়ে থাকে না। মিঠির চোখে জল এসে গেল। আমি তো শুধু নিজের কর্তব্য পালন করছিলাম। মালতী দেবী মিঠির কাছে এসে বললেন, মা, তুমি আমাদের শিখিয়েছ যে মানুষের বিচার তার ডিগ্রি দিয়ে নয়, তার কাজ দিয়ে হয়। দীপাও বলল, ভাবি, আমি কলেজে টপ করি, কিন্তু জীবনের বুঝ তো তোমার কাছে। সে রাতে মিঠি তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি যে শিক্ষা শুধু পড়ালেখা নয়। শিক্ষার মানে হল বিচক্ষণতা, ধৈর্য আর সঠিক ভুলের পরিচয়। অর্ক যখন এটা পড়ল, সে মিঠুকে জড়িয়ে ধরল। মিঠি, তুমি ঠিক বলেছ, তুমি আমার স্ত্রী নও, আমার সবচেয়ে বড় পথপ্রদর্শক। মিঠি হেসে বলল, আর আমি তোমাদের সবার কাছ থেকে শিখেছি যে সম্মান পাওয়ার জন্য লড়াই করতে হয় না, শুধু নিজের কাজ ভালোভাবে করতে হয়। ঠাকুরমশাই দূর থেকে শুনলেন আর হাসলেন। তার মনে হলো যে তাদের ঘর এখন সত্যি একটা ঘর হয়ে উঠেছে। গ্রামের লোকেরা এখন মিঠুকে মিঠি দিদি বলতে শুরু করেছিল। তারা বলতো, মিঠি দিদি শিখিয়েছে যে পড়ালেখা জরুরি, কিন্তু বিচক্ষণতা আরও বেশি জরুরি। মিঠির যাত্রা এখানেই শেষ হলো না। সে ভবিষ্যতেও পড়তে রইল, শিখতে রইল, আর সবচেয়ে বড় কথা এই যে সে নিজের ঘরকে একটি উদাহরণ করে তুলেছিল। একটি উদাহরণ যা বলতো, মানুষের আসল শক্তি তার ডিগ্রিতে নয়, তার চরিত্রে থাকে। আর যে মানুষ ধৈর্য রাখে, সে সবসময় জেতে। এই জন্যই যদি কেউ কম পড়ালেখা করে থাকে, তবে তাকে তুচ্ছ মনে করবেন না। কোনো কিছুতে আপনি সেরা, তো কোনো কিছুতে কেউ আপনার চেয়ে সেরা।